সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনার সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আজ কথা বলবো সঞ্চয়পত্রের উপরে। সম্প্রতি যে বাজেট প্রস্তাবিত হয়েছে সেখানে যে কর দেওয়া হয়েছে, অগ্রিম করের বিধান, তা 5 থেকে 10% বাড়ানো হয়েছে তা নিয়ে, এবং আমরা শিরোনাম করেছি সঞ্চয়পত্রে করের কাঁচি, মধ্যবিত্তের নিরাপত্তা জালে কেন আঘাত। অতীতে কি হয়েছে আমরা জানি, কিন্তু বাংলাদেশে বর্তমান সময়ে সামাজিক নিরাপত্তা নিয়ে কথা উঠলেই এখন ফ্যামিলি কার্ড, কৃষি সহায়তা কিংবা ভাতা কর্মসূচির প্রসঙ্গ সামনে আসছে। কিন্তু এমন একটি শ্রেণী আছে যারা কোনো ভাতার তালিকায় নেই এবং তারা কোনো কার্ডের তালিকায়ও নেই, কিন্তু তারা ধনীর কাতারেও পড়ে না। এর মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত চাকরিজীবী, প্রবাসী পরিবারের সদস্য, বিধবা, গৃহিণী অথবা আজীবন সঞ্চয় করে রাখা মধ্যবিত্ত মানুষ, যাদের কাছে সঞ্চয়পত্রই সবচেয়ে নিরাপত্তা বেষ্টনী। অথচ 2026-27 অর্থ বছরের বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার উপর অগ্রিম 5% থেকে 10% কর যে উন্নীত করা হয়েছে, তাতে সেই নিরাপত্তা বেষ্টনীটুকুই নতুন উদ্বেগ তৈরি করেছে। সরকারের দিক থেকে অবশ্য আমরা দেখলাম এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান বলেছেন যে বাড়ানো হয়নি বা এটি চূড়ান্ত নয়, বরং অগ্রিম কর বছর শেষে কারো প্রকৃত কর দায় এর চেয়ে বেশি হলে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। কাগজে কলমে এই যুক্তি যথার্থ মনে হতে পারে, কিন্তু কর ফেরত দেওয়ার যে সংস্কৃতি সরকার থেকে এবং মানুষ কিভাবে সেটা পাবে, আমলাতন্ত্রের যে জটিলতা, রাষ্ট্রের সাথে সাধারণ নাগরিক, গৃহিণী, বিধবা, এদেরকে অবসরপ্রাপ্ত নাগরিক, এদেরকে ঠিক লড়াইয়ে নামিয়ে দেওয়া সামিল হবে এই ব্যবস্থা। বাংলাদেশের কতজন ক্ষুদ্র সঞ্চয়কারী নিয়মিত কর রিটার্ন দাখিল করে, কর সমন্বয়ের আবেদন করে এবং দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে অতিরিক্ত টাকা ফেরত পেতে পারেন, এগুলো সব আমরা বুঝতে পারি। ধরা যাক একজন নারীর 45 লক্ষ টাকার সঞ্চয়পত্র রয়েছে, সেখান থেকে বছরে 5 লাখ টাকা মুনাফা আসে। নতুন ব্যবস্থায় সরকার 10% বা 50,000 টাকা অগ্রিম কর হিসেবে কেটে নিতে চাইবে, কিন্তু করমুক্ত আয়সীমা 4,25,000 টাকা হওয়ায় তার প্রকৃত করযোগ্য আয় হয়ে যাবে 75,000 টাকা। বর্তমান কর হার অনুযায়ী তার কর দায় 25,000 টাকারও কম হতে পারে। যদি তার একজন প্রতিবন্ধী সন্তান থাকে, তাহলে অতিরিক্ত করমুক্ত সুবিধা পাওয়ার কারণে করযোগ্য আয় শূন্য নেমে আসতে পারে। অর্থাৎ যার কোনো কর দেওয়ার কথা নয়, তার কাছ থেকেও সরকার আগেভাগে 50,000 টাকা নিয়ে নিচ্ছে, অর্থাৎ অগ্রিম করের নামে নিয়ে নিচ্ছে। প্রশ্ন হলো যে এই টাকা এই ভদ্রমহিলা যদি ফেরত পেতে চান, এই লড়াইটা রাষ্ট্রের সাথে কিভাবে করবেন? এখানেই মূল প্রশ্ন। কর আদায়ের উদ্দেশ্য যদি হয় রাজস্ব বৃদ্ধি, তাহলে করমুক্ত আয়সীমা বাড়ানোর ঘোষণার বাস্তব সুফল কোথায়? এবার 3,75,000 টাকা করা হয়েছে, তার সুফল তো মানুষ পাবে না। আর অনেক সঞ্চয়কারীর ক্ষেত্রে অতিরিক্ত কাটা অগ্রিম কর ফেরত পাওয়ার প্রক্রিয়া এতটাই জটিল যে সেটি কার্যত এক ধরনের চূড়ান্ত করেই পরিণত হয়। অর্থাৎ তাকে আসলে শেষ পর্যন্ত ট্যাক্সই দিতে হয়, কারণ দীর্ঘ সময় চলে যাবে, ফেরত পাবে না, পেলেও সেই টাকার মূল্য আর থাকবে না। ফলে আয়সীমা বৃদ্ধির সুবিধা কাগজে কলমে থাকলেও বাস্তবে তা অনেকের কাছে পৌঁছায় না। সরকার একদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কর কমিয়ে জনবান্ধব বাজেটের কথা বলছে, অন্যদিকে মধ্যবিত্তের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মাধ্যম এই যে সঞ্চয়পত্র, সেখান থেকে দ্বিগুণ হারে কর কেটে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এই দুই অবস্থানের মধ্যে একটা স্পষ্ট বৈপরীত্য রয়েছে, কারণ যে মানুষটি সারা জীবন সঞ্চয় করে 5 বা 10 লাখ টাকার সঞ্চয়পত্র কিনেছেন, তিনি কোনো বিত্তশালী বিনিয়োগকারী নন, বরং তিনি রাষ্ট্রের সামাজিক নিরাপত্তার বাইরে থাকা একজন সাধারণ নাগরিক, যিনি নিরাপত্তার দায়িত্ব নিজেই নিয়েছেন। এই দায়িত্বগুলো বিধবা মানুষের, বয়স্কদের, প্রতিবন্ধীদের দায়িত্ব তো রাষ্ট্রই নেওয়ার কথা, অথচ রাষ্ট্র নিচ্ছে না, তিনি নিজে নিচ্ছেন এবং তাকে ট্যাক্স আরোপ করা হচ্ছে। আরও একটু বাস্তবতা বিবেচনায় নেওয়া জরুরি। ব্যাংকিং খাতে এখন অনেক মানুষের আস্থার সংকট রয়েছে, সুদের হার তুলনামূলক কম, আর্থিক খাতের নানা অনিয়ম নিয়ে উদ্বেগ রয়েছে, মানুষ ব্যাংকের টাকা রাখতে চাচ্ছে না। সেই বিবেচনাতেও সঞ্চয়পত্র ক্ষুদ্র মধ্যম সঞ্চয়কারীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগ মাধ্যম। মুনাফার উপরে কর বাড়িয়ে এই খাতকে কম আকর্ষণীয় করা হলে মানুষ কোথায় যাবে, ব্যাংকে নাকি অনানুষ্ঠানিক খাতে, এবং যেটি তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে? রাষ্ট্রের অর্থনৈতিক নীতিতে এই প্রশ্নের উত্তর থাকা প্রয়োজন। আমরা দেখেছি অনেক মানুষই বেশি লাভের আশায় লিজিং কোম্পানিতে গিয়েছিল,
তাদের টাকা মেরে ফেলা হয়েছিল, যেটিকে এখন বলা হচ্ছে নন ব্যাংক ফাইন্যান্স কোম্পানি। কিংবা মানুষও তো চলে যেতে পারে কোনো ব্যক্তি বিশেষের কাছে সুদের আশায়, সেটিও কিন্তু তাকে একটা বিপদগ্রস্ত অবস্থার পড়বে। অর্থাৎ রাষ্ট্রীয় নিরাপত্তাটি এখন বিঘ্নিত হতে চলেছে সাধারণ নাগরিকের জন্য। আর সবচেয়ে বড় কথা হলো, সঞ্চয়পত্রকে কেবল বিনিয়োগ হিসেবে দেখা যাবে না, এটি সামাজিক নিরাপত্তার উপকরণ। সরকার যখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য বিশেষ করে ফ্যামিলি কার্ড করছে, কৃষক কার্ড করছে, অর্থাৎ আলাদা আলাদা করে কার্ড বানাচ্ছে, কর্মসূচি চালু করছে, তখন সেই মানুষদের কথাও ভাবতে হবে যারা কোনো সরকারি সহায়তা পান না, কিন্তু নিজেদের সীমিত সঞ্চয়ের উপরে নির্ভর করে বেঁচে আছেন। তাদের কাছে 5 বা 10 লাখ টাকার সঞ্চয়পত্রই এক ধরনের নিরাপত্তা কার্ড, যারা নিজেই আয়োজন করেছেন। এই বাস্তবতার বিবেচনায় দুটি পদক্ষেপ গুরুত্বের সঙ্গে ভাবা যেতে পারে। প্রথমত, 10 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার উপর উৎস কর বা অগ্রিম কর সম্পূর্ণ মওকুফ করে দিতে পারে রাষ্ট্র। দ্বিতীয়ত, 10 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের করের ক্ষেত্রে টিআইএন যেন বাধ্যবাধক করা না হয়। এতে ক্ষুদ্র সঞ্চয়কারীরা উৎসাহিত হবেন, আর সরকারের রাজস্ব ক্ষতিরও সম্ভাবনা খুব বেশি থাকবে না। বলতে গেলে সরকার যে বিশাল রাজস্ব টার্গেট দিয়েছে, সঞ্চয়পত্রের এই অগ্রিম কর থেকে খুব বেশি টাকা আসবে না, কিন্তু মানুষের যন্ত্রণাটা অনেক বেশি বড় হয়ে দেখা দেবে। একটি কল্যাণমুখী রাষ্ট্রের দায়িত্ব কেবল কর আদায় করা নয়, বরং কর নীতির মাধ্যমে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা। সঞ্চয়পত্রে ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে সেই লক্ষ্য অর্জন করা সত্যিই কঠিন। তাই বাজেট পাশের আগে সরকারের উচিত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা, কারণ মধ্যবিত্তের শেষ নিরাপদ আশ্রয়টুকু দুর্বল হলে তার অভিঘাত শুধু ব্যক্তিগত আর্থিক নিরাপত্তা নয়, সামগ্রিক সঞ্চয় সংস্কৃতির উপরও একটি আঘাত আনবে। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।